সুন্দরী 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 হে সুন্দরী। একজন সুন্দরী মেয়ে যে বিয়ের পর শহরে আসলে সকলের খারাপ নজর পড়তে শুরু করে মেয়েটার উপর। আবেদনময়ী শরীরের গঠন হওয়ায় সবাই তাকে কাছে পেলেই তার সাথে ঘনিষ্ঠ হতে চায়। পরিস্থিতির শিকার হয়ে মেয়েটাকেও বিলিয়ে দিতে হয় নিজেকে, তবে শেষ রক্ষা হয় না। হঠাৎই আত্মহত্যা করে তার স্বামী। তবে কেন? কারণটা জানলে আপনিও ভ্যাবাচাকা খেয়ে যাবেন, শেষটা নাড়িয়ে রেখে দেবে আপনাকে। তাহলে চলুন আর স্কিপ না করে রিক্যাপ করা যাক আমাদের আজকের মুভি, যার নাম সুন্দরী। মুভির শুরুতেই আমরা প্রভু নামের এক অল্প বয়সী ছেলেকে দেখি। প্রভু আর তার বন্ধুর কথাবার্তায় আমরা বুঝতে পারি প্রভু বিয়ে কখনোই করতে চায় না, করলেও এমন মেয়েকে করবে যাকে দেখতেই তার দুনিয়া থমকে যাবে। কথা বলতে বলতে তারা এসে পৌঁছায় তাদেরই এক বান্ধবী সুষমার বাড়ির সামনে। তারা সকলে গ্রামে এসেছে সুষমার বিয়ে অ্যাটেন্ড করতে। তাদের বন্ধুদের গ্রুপে সুষমাই প্রথম যে বিয়ে করছে, তাই সুষমা একটু নার্ভাস। প্রভুরা সকলে বাড়ির ভেতর ঢুকতেই তাদের দেখা হয় সুষমার বাবার সাথে। সুষমার বাবা প্রথম দেখাতেই তাদের এক মেয়ে ফ্রেন্ডকে ছোট ওয়েস্টার্ন ড্রেস পরা নিয়ে কথা শোনায়। এতেই আমরা বুঝতে পারি সুষমাদের পরিবার বেশ স্ট্রিক্ট এবং কনজারভেটিভ মাইন্ডের। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে প্রভু সুষমাদের ছাদে আসে। বিয়ে বাড়িতে স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ ছিল। প্রভুর এত মানুষ ভালো লাগে না, তাই সে মাইন্ড চেঞ্জ করতে ছাদে গান শুনতে এবং স্মোক করতে চলে আসে। তবে আজ কোনো এক কারণে গান বা স্মোক করা কোনোটাতেই তার মন বসে না। হঠাৎ তার চোখ পড়ে সামনের ছাদের এক সুন্দরী মেয়ের দিকে। মেয়েটা তখন তাদের ছাদে কাপড় নাড়ছিল। এই মেয়ের সৌন্দর্য দেখেই প্রভুর দুনিয়া থমকে যায়। মেয়েটার শরীরের গঠন এতটাই সুন্দর যে যে কেউ ক্রাশ খেতে বাধ্য। প্রভু মেয়েটার দিকে ভ্যাবলা কান্তের মতো শুধু তাকিয়েই থাকে। ওই সময় সে ডিসিশন নিয়ে ফেলে বিয়ে যদি করতে হয় তাহলে এই মেয়েকেই করবে। ছাদ থেকে নেমে সুষমার কাছে সামনের ছাদের সুন্দরী মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করলে প্রভু জানতে পারে মেয়েটার নামই সুন্দরী। সে খুব ভালো একটা মেয়ে, সাত চড়েও রাগ আরে না এমন মেয়ে আর কি। এক কথায় প্রতিটা ছেলে যেমন মেয়ের স্বপ্ন দেখে সুন্দরী ঠিক তেমনই ছিল। মেয়েটার সম্পর্কে এত এত ভালো কথা শুনে প্রভুর আর তর্স হয় না, তাই সুন্দরীকে সামনাসামনি দেখতে প্রভু সুষমাকে নিয়ে সুন্দরীদের বাড়ি হাজির হয়। তবে আশেপাশে তাকে না পেয়ে ফোন আসার বাহানা করে প্রভু ছাদে চলে আসে। ছাদে এসে সুন্দরীকে প্রথম কাছ থেকে দেখে। প্রভু সুন্দরীকে কাছ থেকে দেখতেই তার প্রেমে পাগল হয়ে যায় আর সে সুন্দরীর পেছনে ঘোরা শুরু করে। প্রভু রাত্রে মদ খেয়ে মাতাল হয়ে তার বন্ধুদের কথাটা জানায়। তবে সে মদে এতটাই মাতাল হয়ে যায় যে আশেপাশে সুন্দরীকে ইমাজিন করতে শুরু করে এবং একা একাই প্রেম আলাপ করতে শুরু করে দেয়। সকলে প্রভুর এমন অবস্থা দেখে প্রভুকে সেখানে রেখেই চলে যায়। এক পর্যায়ে প্রভু সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সুন্দরীও সুষমাদের বাড়িতে আসে। যেহেতু প্রতিবেশীর বিয়ে হচ্ছে আর সুষমার সাথে সুন্দরীর বোনের মতো সম্পর্ক ছিল, নানান কাজের ভেতর সুষমার বাড়ির লোকের কথায় সুন্দরী আসে প্রভুকে ঘুম থেকে ডেকে তুলতে। তবে প্রভু তো ভাবছিল সে এখনো সুন্দরীকে কল্পনা করছে, তাই সে সুন্দরীকে কিস করে বসে। এমন আকস্মিক চুম্বায় সুন্দরী অনেক ভয় পেয়ে যায় এবং প্রভুকে এক চর বসিয়ে দেয়। কিছুক্ষণ পর প্রভু সুষমার বাবাকে নিয়ে হাজির হয় সুন্দরীর বাসায়। তারা প্রভুর সাথে সুন্দরীর বিয়ের সম্বন্ধ করতে এসেছে। সুষমার বাবা এই গ্রামের প্রধান ছিলেন। সুষমার বাবা সুন্দরীর বাবাকে জানান প্রভু ছেলে হিসেবে ভালো, একটা ভালো চাকরিও করে, মাসে 1 লাখের ওপর বেতন পায়। তবে তার মা বাবা নেই। প্রভু সুন্দরীকে বিয়ে করতে চায়। সুন্দরীর বাবা রাজি থাকলেও সুন্দরী জানায় তার মদ সিগারেট খাওয়া ছেলে একদম পছন্দ না। তখন প্রভু কথা দেয় সে সুন্দরীকে পেলে মদ সিগারেট সব ছেড়ে দেবে। কথাটা শুনে সুন্দরীও খুশি হয়। পরের দিন সুষমার বিয়ের একই আসরে সুন্দরী এবং প্রভুর বিয়ে হয়ে যায়। বিয়ের পর দিন রাতেই প্রভু সুন্দরীকে নিয়ে শহরে চলে আসে। তবে সুন্দরী বেশ লাজুক প্রকৃতির মেয়ে ছিল, তাই রাত্রে প্রভু তার কাছে যাওয়ার চেষ্টা করলে সুন্দরী একটু ভয় পেয়ে যায়। অবস্থা বেগতিক দেখে প্রভু ডিসিশন নেয় সুন্দরী তার সাথে কমফোর্টেবল না হওয়া পর্যন্ত সে সুন্দরীর কাছে যাবে না। তাই প্রভু অন্য রুমে ঘুমাতে চলে যায়।
তবে পরের দিন সকালে প্রভু অফিসের জন্য রেডি হয়ে সুন্দরীকে ডাকলে সুন্দরী সাড়া দেয় না। সে সারা বাড়ি খুঁজেও সুন্দরীকে পায় না। প্রভু সুন্দরীকে বাইরেও খোঁজে, তবে সুন্দরীর কোনো খোঁজ পাওয়া যায় না। সে বেশ টেনশনে পড়ে যায়। শেষমেশ সে বিল্ডিং এর ছাদে গিয়ে সুন্দরীকে খুঁজে পায়। আসলে সুন্দরী সারা জীবন গ্রামে মুক্ত পরিবেশে থেকেছে। এখানে হঠাৎ প্রভুর সাথে এই শহরে তার অদ্ভুত লাগছে। তার উপর তাদের সাথে কেউ থাকে না। বাড়িতে সুন্দরী আর প্রভু ছাড়া আর কেউ নেই যার সাথে সুন্দরী একটু কথা বলবে। তার উপর প্রভু অফিসে চলে গেলে সুন্দরী একেবারে একা হয়ে যাবে। তাই সুন্দরী প্রভুকে বলে প্রভু যেন তাকে গ্রামে রেখে আসে। তবে প্রভু তাকে বোঝায় যে বিয়ের পর সবারই খারাপ লাগে, তার জন্য আলাদা থাকা কোনো সলিউশন না। প্রভু সুন্দরীকে বুঝিয়ে নিচে আনে। তবে প্রভু সুন্দরীর অবস্থা থেকে বুঝতে পারছিল সুন্দরী একা একা ভয় পাচ্ছে। তাই সে অফিসে যাওয়ার আগে সুন্দরীকে তাদের প্রতিবেশী আনিকার বাড়িতে রেখে আসে। তবে সুন্দরী আনিকার হাজবেন্ড যোগীকে বাসায় শর্টস পরে থাকতে দেখে আনকমফোর্টেবল হয়ে যায়। বিষয়টা আনিকাও বুঝতে পারে, তাই সে সুন্দরীকে নিয়ে সুন্দরীর বাসায় চলে আসে। আনিকা সুন্দরীর ভয় দেখে বুঝতে পারছিল তারা তাদের ফুলসজ্জা কাটায়নি। তাই সে সরাসরি বিষয়টা নিয়ে সুন্দরীর সাথে কথা বলে। সুন্দরীও স্বীকার করে। তাই আনিকা সুন্দরীকে বোঝাতে বলে, জানো বিয়ের পর সবার আগে কেন ফুলসজ্জা রাখা হয়? কারণ মেয়েদের জন্য সবার আগে তার চরিত্র। যখন নারীর সতীত্ব চলে যায় তার জন্য তার স্বামী সবার আগে হয়ে যায়। তোমরা ফার্স্ট নাইট কাটালে তোমার ভেতরের সব ভয় কেটে যাবে। সুন্দরীও বিষয়টা বুঝতে পারে। রাত্রে সুন্দরী সুন্দর করে সেজে হাসি মুখে প্রভুর জন্য দরজা খোলে। প্রভু সুন্দরীর হাসি দেখেই বুঝতে পারে তার ভয় কিছুটা হলেও কেটেছে। তাই সে একটু ইতস্তত হয়েই সুন্দরীর কাছে এক কাপ কফির আবদার করে। সুন্দরীও বানাতে রাজি হয়ে যায়। প্রভু ফ্রেশ হয়ে আসলে সুন্দরী তাকে কফি দেয়। তবে প্রভু কফিটা খাওয়ার আগেই তাদের কলিং বেল বেজে ওঠে। প্রভু দরজা খুললে দরজায় রিতেশকে দেখতে পায়। রিতেশ এই বিল্ডিং এর নিচের তলায় থাকে। সে একজন প্রো গেমার। সে প্রভুর কাছ থেকে কিছু ভিডিও গেম ধার নিতে এসেছে। প্রভু ভিডিও গেম নিতে উপরে যেতেই রিতেশ সুন্দরীর দিকে কুনজর দিতে থাকে। কিছুক্ষণ পর প্রভু আসলে রিতেশ বলে, আরে ভাই, হেব্বি সুন্দরী বউ পেয়েছেন তো। প্রভু রিতেশের এমন কথা শুনে তাকে মজার ছলে মেরে বের করে দেয়। এরপর প্রভু সুন্দরীর কাছে এসে বলে, চলো টিভি দেখি। তবে টিভি চালু করতেই তাতে আইটেম সং বেজে ওঠে, যেটা দেখে সুন্দরী একটু এম্বারেসড হয়ে পড়ে। প্রভু বিষয়টা বুঝতে পেরে তাড়াতাড়ি টিভি বন্ধ করে দেয়। এরপর সুন্দরীর কাছে বলে, বিয়ের আগে ব্যাচেলার ছিলাম, তাই এসব দেখেই মন ভুলাতাম, তুমি কিছু মনে করো না। সুন্দরী লজ্জা মাখা মুখে বলে, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন আর এসবের কি দরকার। প্রভু সুন্দরীর ইশারা বুঝতে পেরে খুশিতে সুন্দরীকে কোলে তুলে নেয়। এরপর ঘরে নিয়ে গিয়ে তাদের ফার্স্ট নাইট এনজয় করে। তারা প্রথমবারের মতো ইন্টিমেট হয়। এরপর থেকেই সত্যি সুন্দরী এবং প্রভুর সম্পর্ক ভালো হয়ে যায়। সুন্দরীরও ভয় কমে যায়। কয়েকদিন পর প্রভু বেস্ট এমপ্লয়ির অ্যাওয়ার্ড পায়। প্রভুর কলিগরা তার সাথে পার্টি চায়। প্রভুও রাজি হয়ে যায় এবং প্ল্যান করে তারা আজ রাত্রে তার বাড়িতেই শ্যাম্পেইন পার্টি করবে। তবে প্রভু যেহেতু সুন্দরীকে বিয়ের সময় কথা দিয়েছিল সে আর কখনোই মদ খাবে না, তাই সে রুমে এসে সুন্দরীকে কল করে লাস্ট বারের মতো মদ খাওয়ার অনুমতি চায়। সুন্দরীও প্রভুর খুশি দেখে বারণ করতে পারে না। প্রভু সুন্দরীকে একটু বাজারে গিয়ে মাংস কিনে এনে রান্না করতে বলে। সুন্দরীও রাজি হয়। তবে সুন্দরী যেহেতু এখানকার বাজারঘাট কিছুই চেনে না, তাই সে প্রতিবেশী আনিকার কাছেই হেল্প চায়। তবে আনিকা জানায় সে এখন অফিসে একটা মিটিং এ আছে। আনিকা সুন্দরীকে বলে সে যেন তাদের বিল্ডিং এর দারোয়ানের কাছ থেকে শুনে নেয়। তবে সুন্দরী নিচে এসে দেখে দারোয়ানও গেটের কাছে নেই। উপায় না পেয়ে ফেরত আসতে গেলে সুন্দরীর সাথে নিচের সেই গেমার রিতেশের দেখা হয়ে যায়। রিতেশ কি হয়েছে জিজ্ঞাসা করলে সুন্দরী তাকে সবটা জানায়। রিতেশ সুন্দরীকে তার বাইকে লিফট দিতে চায়, তবে সুন্দরী মানা করে দেয়। তাই রিতেশ নিজের গাড়ি পার্ক করে সুন্দরীকে নিয়ে হেঁটেই বাজার চেনাতে যায়। তবে সারা পথ সে সুন্দরীর দিকে অদ্ভুত ভাবে তাকাতে থাকে। বিষয়টা সুন্দরীও খেয়াল করে, কিন্তু তার কিছুই বলার থাকে না। রাত্রে প্রভু তার সব কলিগদের নিয়ে বাসায় আসে। তবে প্রভুর বস বাড়িতে এসেই তার বউয়ের উপরে নজর দেয়। এমনকি নির্লজ্জ লোকটা তার খারাপ চিন্তা প্রভুর সাথেও শেয়ার করে।
সে প্রভুকে বলে, দিবে নাকি আজ তোমার ওয়াইফকে একটু ভোগ করব। তবে প্রভু এসবের প্রশ্রয় দেয় না। সে তার বসকে ধমক দিয়ে বলে, আপনি আমার বস না হলে আপনাকে আমি মেরেই ফেলতাম। আমার বউকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না। প্রভুর বস প্রভুর ব্যবহারে অনেক রেগে যায়, তবে সে কিছুই বলে না। পরের দিন সকালে আনিকা সুন্দরীকে তার বানানো এক বাটি সাম্বার দিয়ে যায়। এদিকে অফিসে গেলে বস প্রভুর হাজারটা ভুল ধরে তাকে চাকরি থেকে তাড়িয়ে দেয়, যেটা নিয়ে প্রভু অফিস থেকে ফিরে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে ফ্রাস্ট্রেশন নিয়ে কথাগুলো সুন্দরীকে জানালে সুন্দরীরও মন খারাপ হয়ে যায়। পরের দিন থেকেই প্রভু চাকরি খুঁজতে শুরু করে দেয়। কয়েকদিন পর সুন্দরী আনিকাকে তার সাম্বারের বাটি ফেরত দিতে তার বাড়ি যায়। তবে আনিকা তখন বাড়ি ছিল না, তাই সে বাটিটা কিচেনে রেখে আসতে যায়। কিন্তু সুন্দরী কিচেনে বাটিটা রাখতেই আনিকার হাজবেন্ড ইয়োগি সুন্দরীকে পিছন থেকে ইচ্ছে করেই জড়িয়ে ধরে। তবে সুন্দরী ইয়োগিকে ছাড়াতে ইয়োগি এমন ভাব করে যেন সে সুন্দরীকে আনিকা ভেবে ভুল করে জড়িয়ে ধরেছে, যেটাই সুন্দরী অনেক ভয় পেয়ে যায়। বাসায় ফিরে সে অনেক কাঁদে। এরপর কোনো রকমে নিজেকে শান্ত করে বাইরে আসে। তবে বাইরে আসতেই সে দেখে প্রভু সাত সকালে ড্রিঙ্ক করেছে। সুন্দরী এই বিষয়ে প্রভুকে বললে প্রভু সুন্দরীর সাথে দুর্ব্যবহার করে। তবে পরক্ষণেই সে নিজের ভুল বুঝতে পেরে সুন্দরীর কাছে ক্ষমা চায়। এরপর তার মনের সব কথা সুন্দরীকে বলে। প্রভু বলে, তার চাকরি চলে যাওয়ার পর থেকেই তার মনে হচ্ছে এভাবে আর কিছুদিন গেলে সে হয়তো আত্মহত্যা করবে। তার সবকিছুই অদ্ভুত লাগছে, আর সে এইসব ভুলতেই ড্রিঙ্ক করছে। সুন্দরী প্রভুর এমন অবস্থা দেখে টেনশনে পড়ে যায়। পরের দিন প্রভু চাকরি খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে একটা ক্যাফেতে গিয়ে বসে। সেখানে সে পাশে একজনকে বিয়ে নিয়ে কথা বলতে শোনে, যেখানে একটা লোক পুরোহিতকে বলছে সে ছেলে মেয়ের কুণ্ডুলি মেলাতে চায়। তার ছেলে মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে। কুণ্ডুলি না মেলালে তার ছেলে পথে বসে যেতে পারে। বিয়ের বিষয়ে কুণ্ডুলি মেলানো অনেক গুরুত্বপূর্ণ। কথাটা প্রভুর মাথায় হিট করে। সে বাড়ি ফেরার পথেও কথাটা নিয়ে ভাবতে থাকে। সে নিজের অবস্থার জন্য সুন্দরীকেই দায়ী করতে থাকে। প্রভু মনে মনে ভাবে, আসলেই তো সুন্দরীকে সে হঠাৎ করেই বিয়ে করে ফেলেছে, তাদের কুণ্ডুলি মেলানো হয়নি। প্রভু ধরেই নেয় সুন্দরীর কুণ্ডলিতে দোষ আছে, আর এই জন্যই তাকে বিয়ে করার পর প্রভুর চাকরি চলে গেছে। প্রভু বাড়ি ফিরেই আবার ড্রিঙ্ক করতে শুরু করে। সুন্দরী প্রভুর এমন অবস্থা দেখে কথা বলতে আসলে প্রভু তাকে এক চড় মেরে দেয়। সে বলে, আমি তোমার সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছিলাম। কোনো পুরোহিতের সাথেই কথা না বলেই কুণ্ডুলি না মিলিয়েই বিয়ে করে নিয়েছিলাম। তুমি আমার জীবনে আমার ধ্বংস হয়ে এসেছো। তুমি আসতে না আসতেই আমি ধ্বংস হয়ে যাচ্ছি। সুন্দরী প্রভুর মুখে এইসব কথা শুনে কেঁদে দেয়। পরের দিন সকালে কাঁদতে কাঁদতে সুন্দরী তার বাবার কাছে কল দিয়ে সব ঘটনা খুলে বলে। সুন্দরীর বাবা তাকে শান্ত হতে বলে। তিনি সুন্দরীকে বুদ্ধি দেন, আশেপাশে কোনো জ্যোতিষী থাকলে তার কাছে গিয়ে কুণ্ডুলি দেখাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। সুন্দরীও তার বাবার বুদ্ধিতেই তার কুণ্ডুলি নিয়ে এক জ্যোতিষীর কাছে যায়। জ্যোতিষী সব শুনে এবং কুণ্ডুলি দেখে বলে, তোমার স্বামী যা বলেছে তাই ঠিক। তোমার কুণ্ডলিতে মঙ্গল দোষ আছে। এটা তোমার পূর্বজন্মের কর্মের ফল। তোমার এই দোষ কাটাতে যা করতে হবে তা তুমি করতে পারবে না। সুন্দরী জানায় সে তার স্বামী এবং সংসার বাঁচাতে সব করতে রাজি। জ্যোতিষী জানায় তোমার এমন পাপ করতে হবে যার বোঝা তোমায় সারা জীবন বয়ে বেড়াতে হবে, তাহলেই আগের জন্মের পাপ কেটে যাবে। আর সেটা হলো তোমার স্বামী ব্যতীত অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে জড়াতে হবে। কথাটা শুনে সুন্দরী চমকে যায়। সে কি করবে বুঝে উঠতে না পেরে সেখান থেকে চলে আসে। বাইরে এসে সুন্দরী কান্নায় ভেঙে পড়ে। জ্যোতিষীর কথাটা যেন সুন্দরীর মাথা থেকে বের হচ্ছিলই না। সে বাসায় ফিরেও একই কথা ভাবতে থাকে। এর মাঝে একদিন আনিকা সুন্দরীর বাসায় আসে। সে জানায় সে হাঁটতে যাচ্ছে। সুন্দরী তার সাথে যাবে কিনা জিজ্ঞাসা করে। সুন্দরীরও মন ভালো ছিল না, তাই সেও রাজি হয়ে যায়। হাঁটার সময় কথায় কথায় আনিকা সুন্দরীকে জানায় প্রভু অনেক সেন্সিটিভ। তাদের বিয়ের আগেও চাকরির টেনশনে প্রভু 2 বার সুইসাইড অ্যাটেম্প করেছে। কথাটা শুনে সুন্দরী আরো টেনশনে পড়ে যায়। এদিকে প্রভু টাকার টেনশনে বাসার জিনিসপত্র বিক্রি করতে শুরু করে দেয়। আর সুন্দরী কিছু বলতে গেলে সে সুন্দরীর সাথে খারাপ ব্যবহার করত। সুন্দরী নিজের বাবার কাছেও কিছু টাকা চেয়ে হেল্প চায়, তবে সুন্দরীর বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই তিনিও কোনো হেল্প করতে পারেন না। শেষমেশ সুন্দরী আর কোনো উপায় না পেয়ে জ্যোতিষীর কথা মানার ডিসিশন নেয়।
সে বিয়ের সময় তার মায়ের দেওয়া কিছু টাকা দিয়ে একটা পার্টির ড্রেস কিনে আনে। তবে বাসায় এসে ড্রেসটা পরতেই তার আনকমফোর্টেবল লাগতে শুরু করে। তবুও সে সেটা পরে নেয়। ড্রেসের সাথে মানানসই নয় বলে সুন্দরী মঙ্গলসূত্রটাও খুলে ফেলে। এরপর ওই ড্রেস পরেই ছেলে পটাতে বাসার বাইরে যায়। তার প্ল্যানও কাজ করে। তার দিকে ছেলেরা হা হয়ে তাকাতে শুরু করে। তবে সকলের এমন নজর সুন্দরীর কাছে অনেক খারাপ লাগে। সে কাঁদতে কাঁদতে বাসায় ফেরত আসে এবং বাসায় ফিরে ড্রেসটা টেনে ছিঁড়ে ফেলে। সে নিজের এমন রূপ নিজেই মানতে পারছিল না। তার নিজের প্রতি ঘৃণা হতে শুরু করে। কয়েকদিন পর প্রভু তার আগের বসের কাছে ক্ষমা চাইতে তাকে বাসায় ইনভাইট করে। বস প্রভুর সাথে এমন অভিনয় করে যেন প্রভুর চাকরি যাওয়ার পেছনে তার কোনো হাতই নেই। উল্টে সে তো আরো প্রভুর চাকরি ফেরত দেওয়ার চেষ্টা করছে। কথার মাঝে বস তার হাত ধুতে চাইলে প্রভু তাকে বেসিং দেখিয়ে ওয়াশরুমে যায়। বস এই সুযোগে সুন্দরীর পেছন থেকে তাকে জড়িয়ে বাজেভাবে টাচ করে, যেটা আবার প্রভু দেখে ফেলে। তবে সে এবার বসকে কিছু না বলে সুন্দরীকেই চড় মেরে দেয়। হঠাৎ সুন্দরীর ধ্যান ভাঙে। আসলে সে এসব কল্পনা করছিল। তার বসকে দেখে টেনশন হচ্ছিল, আর টেনশন থেকেই সে এইসব ভাবছিল। তবে পর মুহূর্তেই সত্যি বস বেসিনে হাত ধুতে আসে। সুন্দরী ভয়ে প্রভুকে ডাকে, কিন্তু প্রভু উল্টে সুন্দরীকে বকা দিয়ে বসকে কিচেন থেকে নিয়ে যায়। কয়েকদিন এভাবেই চলে যায়। সুন্দরী বুঝতে পারে না সে কি করবে। কয়েকদিন পর সুন্দরী বাজারে যাওয়ার সময় পথে তার আবার রিতেশের সাথে দেখা হয়। রিতেশ তাকে বাইকে লিফট দিতে চায়। রিতেশকে অবাক করে এবার সুন্দরীও রাজি হয়ে যায়। রিতেশ সুন্দরীকে বাইকে তুলতে পেরে অনেক খুশি হয়। সুন্দরী দোকানে এসে রিতেশকে যেতে বললে সে জানায় সে মেডিকেল শপে যাবে। কেনাকাটা শেষে তারা আবার একসাথেই ফেরত আসে। সুন্দরী নেমে জিজ্ঞাসা করে রিতেশ মেডিকেল শপে কেন গেছিল, কেউ কি অসুস্থ? রিতেশ একটা প্যাকেট দেখিয়ে বলে 402 নম্বর ফ্ল্যাটের আন্টির কাছে যাচ্ছি। সুন্দরী বুঝতে পারে আন্টির সাথে রিতেশের অবৈধ সম্পর্ক আছে। সুন্দরী বলে এটা তো ভুল। রিতেশ বেশ ক্যাজুয়ালি বলে সে তো আমি আপনাকে নিয়েও ভাবি, ভাবাটা ভুল না, করাটাই ভুল। এটা বলে রিতেশ চলে যেতেই যাবে। তখন সুন্দরী রিতেশকে তার বাজারের ব্যাগটা তার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হেল্প করতে বলে। আর রিতেশ তো এমনি সুযোগ চাচ্ছিল। সে সুন্দরীর বাড়িতে যায়, তবে নিজে কিছু বলতে পারছিল না বলে মনে আশা নিয়েই ফেরত আসতে গেলে সুন্দরী তাকে ডাক দেয়। সুন্দরী রিতেশকে বলে আমার যদি কখনো তোমার সাথে কথা বলার দরকার হয় কিভাবে যোগাযোগ করব? রিতেশ নিজের নাম্বার দিতে গেলে সুন্দরী জানায় তার কাছে ফোন নেই। তখন রিতেশ সুন্দরীকে একটা পুরাতন ফোন দিয়ে দেয়। রিতেশ সুন্দরীকে ফোনের বেসিক কিছু কাজ শিখিয়ে চলে যায়। রাতে প্রভু ঘুমিয়ে গেলে সুন্দরী রিতেশকে নিজের বুকের কয়েকটা ছবি পাঠায়। তবে সুন্দরীর ছবিগুলো পাঠিয়ে অনেক কান্না করে। পরের দিন রিতেশ প্রভু না থাকাকালীন সময়ে সুন্দরীর বাড়ি এসে সুন্দরীকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে। সুন্দরী আর সইতে না পেরে নিজেকে ছাড়িয়ে রিতেশকে এক চড় মেরে দেয়। রিতেশ তো সুন্দরীর এমন কাজে ভেবাচাকা খেয়ে যায়। তবে সুন্দরী সিচুয়েশন সামলাতে বলে সে এখানে কিছুই করতে চায় না, সে অন্য কোথাও যেতে চায়। রিতেশ ভাবে সুন্দরী প্রভুর ভয়ে হয়তো এমন করছে। তাই রিতেশ সুন্দরীর সাথে টাইম স্পেন্ড করতে সুন্দরীকে লিটনের ফ্ল্যাটে আনে। তবে সুন্দরী লিটনের ফ্ল্যাটে আসতেই ভয় পেতে শুরু করে। রিতেশ সুন্দরীকে আনকমফোর্টেবল দেখে মুড বানাতে নষ্ট ভিডিও দেখার প্ল্যান করে। রিতেশ ভিডিও চালাতেই সুন্দরী দেখে ভিডিওটা সেই জ্যোতিষীর। আসলে জ্যোতিষী নিজেই সুন্দরীকে ভোগ করতে তাকে পরকীয়ার বুদ্ধি দিয়েছিল। তবে সুন্দরী বুঝতে পারেনি সে রিতেশকে পটিয়ে ফেলেছে। সুন্দরী জ্যোতিষীর ভিডিও দেখে জ্যোতিষীর আসল প্ল্যান বুঝে ফেলে। সে রিতেশকে একটা চড় মেরে সেখানে রেখেই চলে আসে। এরপর সুন্দরী সোজা জ্যোতিষীর আস্তানায় চলে আসে। সে রাগের বশে একটা লাঠি দিয়ে জ্যোতিষীকে অনেক মারে। এরপর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। তবে সুন্দরী বাড়ি ঢোকার কিছুক্ষণ পরেই প্রভু ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে নেয়। সুন্দরী প্রভুর লাশের কাছে বসে অঝরে কান্না করে। কিছুক্ষণের মাঝেই ঘটনাস্থলে পুলিশ চলে আসে। আনিকা পুলিশকে জানায় প্রভুর চাকরি চলে যাওয়ার পর থেকেই সে ডিপ্রেশনে আছে। বিয়ের আগেও সে 2 বার সুইসাইড করার ট্রাই করেছে। আনিকার ধারণা ডিপ্রেশন থেকেই হয়তো প্রভু সুইসাইড করেছে। পুলিশ সব শুনে সুন্দরীকে গ্রামে পাঠানোর ডিসিশন নেয় এবং লাশটাকে তাদের কাস্টাডিতে নিয়ে নেয়। সুন্দরী সেদিনই গ্রামে ফেরত আসে। সুন্দরীর পরিবার প্রভুর মৃত্যুর খবর শুনে ভেঙে পড়ে। সুন্দরীর বাবা বলে জামাই কিভাবে মারা গেল মা? তোমার তো খেয়াল রাখা উচিত ছিল।
এখানে আমরা সুন্দরীর আলাদা এক রূপ দেখতে পাই। সুন্দরী বলে, উনি তো মরতে চাননি বাবা, আমিই মেরে ফেলেছি ওনাকে। সিন ফ্ল্যাশব্যাকে শিফট হয়। আমরা দেখি সুন্দরী বাড়ি ফিরে চুপচাপ এক কোনায় বসে পড়ে। সুন্দরীকে এভাবে বসে থাকতে দেখে প্রভু বলে, আজকাল খুব বাইরে যাচ্ছ, স্বামীর চাকরি না থাকলে তাকে আর সম্মান করতে মন চায় না, তাই না? তা জ্যোতিষীর কাছে গেছিলে, সে কি বলল? সুন্দরী বলে, আমি কখন বললাম আমি জ্যোতিষীর কাছে গেছিলাম? সুন্দরীর প্রশ্নে প্রভু একটু থতমত খেয়ে যায়। আমরা জানতে পারি আসলে প্রভুই জ্যোতিষীকে টাকা দিয়েছিল সুন্দরীকে মিথ্যে বলতে এবং পরকিয়া করার বুদ্ধি দিতে। প্রভু যখন জানতে পারে সুন্দরী সব জেনে গেছে, সে অনেক রেগে যায়। প্রভু জানায় সে এসব করেছে কারণ তার বস সুন্দরীকে পছন্দ করতে শুরু করেছে, আর প্রভু এই সুযোগে তার বেতন বাড়াতে চায়। সুন্দরী তার বসের সাথে শুলেই তার বেতন বেড়ে যাবে, তাই সে চাকরি চলে যাওয়ার অভিনয় করে জ্যোতিষীর প্ল্যানটা বানিয়েছিল। সে প্ল্যান সাকসেসফুল করতে বসকেও বাড়িতে এনেছিল। তবে সুন্দরী সেদিন বসের কাছে না গিয়ে প্রভুকে ডাক দিয়েছিল, যে কারণে তার প্ল্যান নষ্ট হয়ে যায়। এখন প্রভু সুন্দরীর এই সরলতায় রীতিমতো বিরক্ত, তাই প্রভু এবার সরাসরি সুন্দরীকে তার বসের সাথে থাকতে বলে। সুন্দরী প্রভুর মুখে এমন কথা শুনে অনেক রেগে যায়। সে প্রতিবাদ করলে প্রভু সুন্দরীকে থাপ্পড় মেরে দেয়। সে সুন্দরীকে তার বসের কাছে থাকতে জোর করে। প্রভু জানায় সে তার বসকে সন্ধ্যায় আসতে বলবে। প্রভু সুন্দরীকে সন্ধ্যায় রেডি হয়ে থাকতে বলে। সুন্দরী প্রভুর কথা শুনে বুঝতে পারে না সে কি করবে। প্রভু কথা শেষে সিগারেট খেতে ব্যালকনিতে চলে যায়। এদিকে সুন্দরী এক ভয়ানক কথা ভেবে ফেলে। সে নিজেকে বাঁচাতে পেছন থেকে প্রভুকে ধাক্কা দিয়ে ব্যালকনি থেকে ফেলে মেরে ফেলে। সিন আবারও প্রেজেন্টে শিফট হয়। সুন্দরীর বাবা মা মেয়ের এমন রূপ দেখে অবাক হয়ে যায়। সুন্দরীর বাবা বলেন, এত কিছু করে তুমি বেঁচে আছো কেন? আজ বা কাল পুলিশ সত্যটা জেনেই ফেলবে, তখন গ্রামে আমি মুখ দেখাবো কিভাবে? সুন্দরী বেশ শান্তভাবে বলে, না বাবা, আমায় বেঁচে থাকতে হবে, আমার বাচ্চার জন্য বেঁচে থাকতে হবে। অর্থাৎ সে প্রভুর বাচ্চার মা হতে চলেছে। এখানেই বেশ কিছু প্রশ্ন রেখে আমার আজকের মুভির গল্প এখানেই শেষ হয়। এরপর সুন্দরীর সাথে কি হয়েছিল, তার বাচ্চারই বা কি হয়েছিল, সুন্দরীর বাবা মা তাকে রেখেছিল কিনা, তার কিছুই আমাদের জানানো হয় না। আচ্ছা, সুন্দরী ঠিক করেছিল নাকি ভুল? আপনার মতামত কি আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।